हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम हरि। रंबा हो डार्लिंग, आंखों से आके जार करने दो। তাহলে বুঝতে পারছেন তো আজকে কাকে নিয়ে আমি ভিডিওটা বানাতে চলেছি। আমাদের প্রিয় পপ শিল্পী, দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ হচ্ছেন আমাদের ঊষা উত্থুপজিকে নিয়ে। বুঝতেই পাচ্ছেন এই গানগুলো বিখ্যাত গান, এই গানগুলো যার কণ্ঠে আমরা শুনেছি, আজও রাম্বা হো শুনলে আমাদের তালে তালে নাচতে ইচ্ছা করে। আজও ডার্লিং গানটা এখনও মানে উনি স্টেজে যখন ওঠেন তখনও গান উনি, তাছাড়াও অন্যান্য অনেক জনপ্রিয় শিল্পী ওনার এই গানগুলো করেন স্টেজে উঠলেই। আর মিস জোজো আছেন, উনি তো অনেক গানই ওনার করেন, ওনার একই ধরনের মানে ভয়েস ওনাদের। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ওনাকে নিয়ে অনেক কিছুই বলবো। তার আগে বলবো স্কিপ করবেন না ভিডিওটা, খুব ভালো লাগবে। ওনার মতো শিল্পীর কথা শুনবেন, ওনার কত স্ট্রাগল, ওনার এই মানে গানের জগতে আসা, সবটাই বলবো। উনি কিন্তু শিল্পী ছাড়াও উনি অভিনয়ও করেছেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কত পুরনো শিল্পী, আজও উনি গান গাইছেন আমাদের জন্য। আমার তো ভীষণই প্রিয় শিল্পী ঊষা উত্থুপজি। তো যাই হোক বন্ধুরা, বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই একটু পাশে থেকে উৎসাহ দেবেন, কারণ কাজের জন্য উৎসাহটা খুবই প্রয়োজন। তো চলুন বন্ধুরা, বিখ্যাত শিল্পী, আমাদের প্রিয় শিল্পী, পপ সিঙ্গার আমাদের ঊষা উত্থুপজির সম্বন্ধে বলি। প্রথমে ছোট করে একটু আমি বলে নিই, তারপরে ওনার সাথে যে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছিল ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। উনি নিজের কথা বলেছেন ওনার জীবনী নিয়ে, সেটা আমি শেয়ার করব। আগে আমি বলে নিই ছোট্ট করে ওনার ব্যাপারে। ভারতীয় সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র ঊষাজি, যিনি ভালোবেসেছিলেন আমাদের প্রিয় তিলোত্তমা কলকাতাকে। ঊষাজি ভারতীয় সঙ্গীত নক্ষত্রের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার স্বতন্ত্র কণ্ঠস্বর এবং অসাধারণ ব্যক্তিত্বের মাধ্যমে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন। তামিল, বাংলা সহ একাধিক ভাষায় তিনি গান করেছেন আপনারা জানেন, এবং জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন। তিনি একসময় তার জীবন এক অনুপ্রেরণামূলক হয়ে উঠেছিল। 1947 সালে 7ই নভেম্বর মুম্বাইয়ের এক তামিল পরিবারে ঊষা উত্থুপের জন্ম। শৈশব থেকেই তিনি সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন। স্কুলে পড়ার সময় তার কণ্ঠস্বরের জন্য সঙ্গীত ক্লাস থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তার একমাত্র কারণ ছিল তিনি গতানুগতিক ধারা থেকে বেরিয়ে কিছুটা ব্যতিক্রমী ছিলেন। তবে তিনি সঙ্গীতের প্রতি তার ভালোবাসা কিন্তু কখনোই ত্যাগ করেছিলেন না। তিনি কলকাতাকে ভালোবেসে কলকাতাতেই বসবাস করছেন বর্তমানে। তিনি বাংলা সংস্কৃতি এবং মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। 2012 সাল থেকে তিনি 7 খুন মাফ সিনেমার ডার্লিং গানটার জন্য শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। তার আত্মজীবনী, যেটার নাম হচ্ছে দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ, প্রকাশিত হয়েছে, সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। ঊষাজি বলছেন, কোনোদিনই অশালীন কিছু করিনি, অর্থাৎ আমার খারাপ সময় আনন্দবাজার পত্রিকা আমায় সমর্থন করেছিল, না হলে হয়তো আমার পেশা জীবন থেমেই যেত। 50 বছর ধরে দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছে নানা স্বাদের গান। তারপরেও তার আত্মজীবনী দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ। এখানে দিদি কি বলছেন, এক কথায় আমি অভিভূত এবং মুগ্ধ। আমার গানের 50 বছর উদযাপন তো চাই। সেই ভাবনা থেকেই প্রকাশনা সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আবদার তাদের আমার জীবন নিয়ে বই লিখবে। জনপ্রিয় সাংবাদিক লেখক বিকাশ কুমার ঝা কলম ধরবেন। দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কথা বলে আমায় দুমলাটেই ধরেছেন। যদিও অনেক দিন ধরেই আমার আত্মজীবনী লেখার ইচ্ছে প্রকাশ করেছেন অনেক লেখক এবং সাংবাদিকরা। আমায় নিয়ে, আমার জীবন নিয়ে পপ গান গাই বলে আমার ভাষা সংস্কৃতি নিয়ে সবারই একটা আগ্রহ ছিল, কিন্তু তারপরে হয়ে ওঠেনি। আর আসলে সঠিক সময় না এলে তো কিছুই হয় না, তাই না? স্মৃতিপথে হাঁটতে হাঁটতে একবার মনে হয়েছে এতগুলো বছর কাটিয়ে ফেললাম, কত রকম স্মৃতি, কত কথা জমে আছে আমার ভিতরে। ছোটোবেলার একটু একটু করে বেড়ে ওঠার স্কুল জীবনের কত দুষ্টুমি করেছি। লেখককে সাক্ষাৎকার দিতে দিতে সে স্মৃতিগুলো সব যেন হুড়মুড়িয়ে সামনে এসে দাঁড়িয়েছে। স্কুলের শিক্ষিকারা যখন বলেছেন ছোট থেকেই আমার গলা অন্য রকমের, সবার থেকে আলাদা, যা নাকি তাদের
শুনতে ইচ্ছা করতো। স্কুলে গান গাইতাম, বাড়ির সবার সঙ্গে রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসার গল্প কিছুই বাদ পড়েনি। এক গায়িকা 50 বছরের গান জীবন কি এত সহজে ধরা যায়? দীর্ঘ আলাপচারিতা, দীর্ঘ সাক্ষাৎকার, সেই সব গুছিয়ে এক জায়গায় করে তারপর লিখতে শুরু করেছেন বিকাশজি। তিনি নিজেও আমায় নিয়ে অনেক গবেষণা করেছেন। কত কথা আমি জানি না, কিন্তু বিকাশজি জানেন। কথায় কথায় উঠে এসেছে সেসব। আমায় চেনেন এমন অনেকের সঙ্গে কথাও বলেছেন, তারপরে বই লেখায় হাত দিয়েছেন। কম করে 1.5 বছর তো লেগেছে ওই বইটা লিখতে ওনার। মুম্বাই, দক্ষিণ ভারত, কলকাতাতে নিজের হাতে তালুর মতন চেনেন। আপনার জীবনে 3টি জায়গার প্রভাব কতটা? উনি যখন প্রশ্ন করছেন, দিদি বলছেন, জন্মসূত্রে মুম্বাই চিনি, মধ্যবিত্ত মাদ্রাজি পরিবারে জন্ম আমার। আমরা অনেক ভাই বোন, বড় বোনের থেকে আমি অনেক ছোট। আমার দিদি বোনেরা খুব ভালো গাইতে পারে, ওরাও গানকে পেশা হিসাবে নিয়েছিল। শুরু থেকেই আমি নাইট ক্লাবে গান গেয়েছি, মাদ্রাজ, বোম্বাই হয়ে কলকাতার প্রথম সারির নিশি ঠেকে, মানে রাত্রেবেলা। কিন্তু তারপরেও উনি কোনো জায়গায় অসম্মানিত হননি, সেটা বলছেন। একটা মজার ঘটনা, কলকাতায় যখন প্রথম রাতে গাইতে উঠেছি দেখে সবাই ভীষণই চমকে গিয়েছিলেন। শাড়ি পরা, মাথায় ফুল লাগানো এরকম এক মহিলা পপ গাইবেন? কিন্তু আমার গান শুনে সবাই হাতে তালি দিয়েছিল, ঝড় বয়ে গেছিল। আমার জন্মভূমি যদি মুম্বাই হয়, কলকাতা আমায় লালন পালন করেছে। প্রশ্ন করছেন সাংবাদিক, ভারী কণ্ঠস্বর, হাস্কি টোন, তাই কি আপনি পপ গায়িকা? জানি সবাই এটাই ভাবেন, কিন্তু খুব ভুল ধারণা। আমি কিন্তু কোনো গানই শিখিনি, বলতে পারেন ঈশ্বরের আশীর্বাদে গানেই জন্মেছি। ফলে এই গলা নিয়েই সব ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি শুরু থেকেই। কারণ কী ধারায় গান গাইব কিছুই ঠিক করিনি কোনো দিনই। পরে গানের দুনিয়ায় অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বলেছেন আমার গলায় হিন্দি এবং ইংরেজি গান বেশি ভালো মানাবে, কারণ কণ্ঠস্বরের কারণেই। আমি শুনিনি, আমার স্বপ্ন দর্শকদের সামনে উপস্থিত থেকে গান শোনাবো। তাই ধীরে ধীরে আমার সীমাবদ্ধতাকে উন্নতির হাতিয়ার বানিয়েছি। কখনো কাউকে কিন্তু নকল করিনি, তাই হয়তো সবাই এত ভালোবেসেছেন। পাশ্চাত্যের বদলে সনাতনী সাজও আমায় খুব সাহায্য করেছে। প্রশ্ন, সেই সময় কলকাতার নিশি ঠিক কেমন ছিল? তারকারা আসতেন সেখানে? দিদি বলছেন, আমার আগে নাকি কলকাতার নিশি থেকে পুরুষদের আধিপত্য ছিল। আমি আসার পরে সেই ছবিটা বদলেছে। সেই সময় তরুণ প্রজন্মরা আমার গান শুনতে ভালোবাসতেন। পরিবেশও অন্যরকম ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই আসতেন আমার গান শুনতে। কেন? ওই যে শাড়ি পরা এক নারী পাশ্চাত্য গান গাইছেন, লোকের মুখে মুখে এই খবর ছড়াতেই সবাই নাকি বলতেন ভারতীয় নারী সনাতনী পোশাকে পাশ্চাত্য গান গাইছেন, একে দেখতেই হবে। এই কৌতূহলীদের তালিকায় শর্মিলা ঠাকুর, নবাব পতৌদি, কপিল দেব, সত্যজিৎ রায়, উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, জ্যোতি বসু, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় কে না ছিলেন শ্রোতা হিসাবে। আবার প্রশ্ন, শাড়িতে, কপালের বিন্দিতে কলকাতা আপনার সঙ্গে। উৎসবকে এই শহর ততটাই ভালোবাসে? আমার কর্মভূমি থেকে আমার দোসর হয়ে উঠেছে কলকাতা, তাই আমার সারা শরীরে শহরকে জড়িয়ে নিয়েছি। সাজসজ্জায়, ভাবনায়, কথায় একইভাবে কলকাতাও আমাকে অঢেল দিয়েছে। আমার জনপ্রিয়তা দিয়েছে, আমায় পরিচিতি দিয়েছে, আপন করে নিয়েছে। জন্মভূমি থেকে দূরে থাকার কষ্ট ভুলিয়ে দিয়েছে এই শহর দিদিকে। কিছু সময়ের জন্য স্বামীর চাকরির সুবাদে কলকাতা ছেড়েছিলাম, ফের এখানেই ফিরে এসেছি। এখানকার মানুষ আমার গান শুনতে ভালোবাসেন, আমায় ভালোবাসেন, আমার অনুষ্ঠান শুনতে ভালোবাসেন। আজও প্রথম রাতের অনুষ্ঠানের কথা খুব মনে পড়ে। গান থামতেই সবাই উচ্ছ্বসিত। খুব ভয় নিয়ে মুম্বাই ছেড়েছিলাম। এত উষ্ণ অভ্যর্থনা কেবল কলকাতাই দিতে পারে। দিদি খুবই ভালোবাসেন কলকাতাকে, সেটা আমরা সবাই জানি। সাংবাদিক প্রশ্ন করছেন, জীবনে কোনো খারাপ অভিজ্ঞতা নেই? আত্মজীবনীতে তো কিছু লুকানো থাকে না? উনি বলছেন 1969 কি 70 সাল হবে, আমার বাঁ দিক পক্ষাঘাত হয়ে গেছিল। সেই সময় দীনেশ বাজাজকে পাশে পেয়েছিলাম। খুব খারাপ লেগেছিল যখন যতীন চক্রবর্তী আমায় নিষিদ্ধ করেছিলেন। কেন করেছিলেন জানি না, আমি তো কোনো অশালীন কিছু করিনি। সেই সময় আনন্দবাজার পত্রিকা আমায় সমর্থন করেছিল, না হলে হয়তো আমার পেশা জীবন থেমেই যেত। ওই দিনগুলোয় কথা মনে পড়লে খুব খারাপ লাগে আজও। তাই মনে করতে চাই না, আর বিতর্কও ভালোবাসি না, ভালো লাগে না নিজের দুঃখের কথা সবার সামনে তুলে ধরতে। চর্চা নয়, প্রতিবাদ জোরে গান শুনিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই, দিদি বলছেন। আপনারা অনেকেই জানেন 70 এবং 80-90-এর দশকে তার গাওয়া বাংলা ভাষায় বেশ কিছু গান
সারা পশ্চিমবঙ্গে তথা প্রবাসী বাঙালিদের কাছে তাকে করে তুলেছিল এক বিখ্যাত গায়িকা। ঊষা উত্থুপের কলকাতা এবং পশ্চিমবঙ্গের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। আপনারা অনেকেই খেয়াল করবেন ঊষা উত্থুপ গান করার সময় যে কপালের টিপটা পরেন বড় দেখে, তাতে কিন্তু ক বর্ণ লেখা থাকে। এটি তার কলকাতার প্রতি অগাধ ভালোবাসা একটা প্রমাণ বলতে পারেন। ঊষা উত্থুপজি একজন বিখ্যাত ভারতীয় প্লেব্যাক গায়িকা, যিনি তার শক্তিশালী এবং বহুমুখী কণ্ঠের জন্য পরিচিত। তিনি হিন্দি, বাংলা, মালায়ালাম আরও অনেক ভাষায় তো গান করেছেন, সেটা বললাম। আর কেরিয়ারের উল্লেখযোগ্য বিষয়, প্লে গায়িকা ঊষাজি অনেক আইকনিক ছবিতে গান গেয়েছেন এবং বিশিষ্ট সঙ্গীত পরিচালকদের সাথে তিনি সহযোগিতাও করেছেন। অনেক শিল্পী 30,000, 50,000 গান গাওয়া রেকর্ড করেছেন, কিন্তু বিভিন্ন ভাষায় মোট 1,000 গান রেকর্ড করেছেন দিদি। তার স্বতন্ত্র কণ্ঠস্বরের জন্য তিনি পরিচিত সবার কাছে, যা তাকে তার সমসাময়িকদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছিল। উত্থুপজি 1970-এর দশকে ভারতীয় সিনেমা প্রেমীদের কাছে একজন জাজ এবং পথিকৃৎ হয়ে ওঠেন। 1970 দশক থেকে ভারতীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি। ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন এবং শিল্পকলা অবদানের জন্য ভারত সরকার 2011 সালে পদ্মশ্রী এবং 2024 সালে পদ্মভূষণে ভূষিত করেছিলেন। ভারতীয় পপ আইকন ঊষা উত্থুপজির বয়স 74 বছর। তিনি 53 বছর ধরে গান গাইছেন। তিনি জাজ, ফোক, পপ, রক এবং বাংলা, অসমিয়া, গুজরাটি, তামিল, মালায়ালাম সহ মোট 17টি ভারতীয় ভাষা এবং 8টি বিদেশি ভাষায় তিনি গান গাইতে পারেন। এটি কেবল রেকর্ডের জন্য নয়, উনি নিয়মিত এই সব ভাষায় গান গাইতে পারেন। দিদির স্বতন্ত্র শাড়ি এবং ফুলের জন্য পরিচিত। দেখবেন উনি সবসময় বিভিন্ন ধরনের শাড়ি পরেন, চুলে সবসময় ফুল লাগান। তার জন্য তার ব্যক্তিত্বের একটা অন্যরকম স্বতন্ত্র পরিচয় প্রকাশ পায়। ঊষা উত্থুপজি কিন্তু জেমস বন্ডের জন্য গান করেছিলেন। তিনি 2013 সালে একটি INK ইভেন্টে 2012 সালে জেমস বন্ড চলচ্চিত্রে স্কাইফল গানটি গেয়েছিলেন। বিখ্যাত হয়েছিল এই গানটা। ঊষাজির স্বামী 8ই জুলাই 2014 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঊষা উত্থুপজির একটা মেয়ে, একটা ছেলে এবং ওনার একটি নাতনিও আছেন। এসব নিয়ে ঊষাজির সংসার জীবন কাহিনী কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ঊষাজির গান শুনুন, আনন্দ পাবেন। যদি সরাসরি শুনতে পান তাহলে তো ভালোই, নয়তো ইউটিউব আছে, শুনবেন। ভীষণ এন্টারটেনিং প্রোগ্রাম দেন উনি। অনেক ভালো ভালো গান ওনার আছে, শুনুন, মন ভালো হয়ে যাবে। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, টাটা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।